네. 자, 안녕하세요. 시청자 여러분. 자, 아까 좀 전에 그 카우샤씨 모시고 그 한국 생활에 대해서 좀 진솔한 말씀을 들었는데요. 저 이번에는 여기 또 일하시다가 지금 UBT 시험 시행하시다가 급조해서 두 분을 모셨습니다. 이분은 알라우딘 씨고요. 그리고 레자 씨 이렇게 두 분을 모셨는데 다 여기 네 분이 다 귀국근로자세요. 그래서 여러분들 궁금하신 거를 좀 라이브 방송으로 해소를 해드리면 더 좋을 텐데 그것은 좀 저희가 다음 편에 기약을 하겠고요. 우선은 여러분들이 좀 궁금해 하실 만한 것들을 한국 생활 이런 것들을 이분들이 좀 소개를 해 주실 겁니다. 그리고 또 하나 문제는 지금 방글라데시 근로자가 한국에 더 많이 들어가기 위해서 좀 어떤 준비가 필요한가 이런 것들도 좀 얘기 나눌 수 있는 시간이 되면 좋겠습니다. 자, 그러면은 일단 자기소개부터 좀 부탁드리고요. 좀 시간이 한정되어 있는데 말씀 자유롭게 부탁드리겠습니다. আমি মোহাম্মদ আলাউদ্দিন। আমি 2009 সালে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম এবং 2019 সালে পুরো সময় শেষ করে সঠিক সময়ে কোরিয়ার আইন অনুযায়ী আইন মেনে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি এবং 2009 সাল থেকে এই পর্যন্ত গত 3 বছর ধরে এইচআরডি কোরিয়ার সাথে যুক্ত আছি। ইউবিটি পরীক্ষা এবং স্কিল টেস্ট থেকে শুরু করে E9 এর যত রকমের আছে সব কিছুতে আমি কাজ করতেছি। ধন্যবাদ। মোহাম্মদ আলী রেজা। আমি 2015 সাল থেকে কোরিয়াতে 2020 সাল পর্যন্ত ছিলাম। তো 20 সাল পর্যন্ত ভালো ইনশাআল্লাহ কাজ করে আসছি। তো আসার পরে এখন আবার কোরিয়াতে যাওয়ার জন্য স্পেশালে পরীক্ষা দিয়ে রোস্টারে আসছি। তো এখন এসআইডি কোরিয়াতে এখন পরীক্ষার হলে স্কিল টেস্টে এবং ইউবিটি পরীক্ষার হলে গার্ড হিসাবে আছি। 그러면은 저기 지금 한국에 두 분 다 갔다 오셨잖아요. 네. 여기 다 갔다 오셨는데 한국 생활 하실 때 굉장히 좀 당황하셨던 적도 많으셨을 것 같아요. 처음에 하실 때 그때 뭐 어떤 일이 있었는지 에피소드를 좀 말씀해 주시면은 감사하겠습니다. আমরা আসলে কোরিয়াতে প্রথম যখন কোরিয়াতে গেছি 2009 সালে আমরা যখন যাই তখন ছিল অর্থনৈতিক মন্দা ছিল। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, অর্থনৈতিক মন্দার কারণে অনেকে এয়ারপোর্ট থেকেও বাদ গেছে। আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো ছিল, আমি প্রথম ফ্লাইটে যেতে পারছি। তো ওখানে যাওয়ার পরে যেটা হয়, প্রথমেই ধরেন আমরা ট্রেনিং সেন্টারে গেলাম। ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে এখানে যেরকম আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, বিভিন্ন টেস্ট হয়, ওই রকম ওখানেও ট্রেনিং সেন্টারে আমাদের করা হয়। ওখান থেকে আমাদেরকে মালিক এসে নিয়ে যায় বা মালিকের কোনো প্রতিনিধি এসে নিয়ে যায়। তো প্রথম ফ্যাক্টরিতে গিয়ে যেসব কাজের সমস্যাগুলো হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যেমন আসলে বাংলাদেশ থেকে অনেকেই আমরা আছি যারা কোনো ধরনের কাজ করে যাই না, কাজের সম্পর্কিত কোনো অভিজ্ঞতাই নেই। তো E9 আসলে আমাদেরকে ট্রেনি ওয়ার্কার হিসাবেই নেয়। তো সেই ক্ষেত্রে ধরেন যেহেতু কাজের কোনো অভিজ্ঞতা থাকে না, প্রথম কাজ দিলে একটু এদিক সেদিক হইতেই পারে। তো ওইটাকে আমরা যদি সিরিয়াসলি নেই যে আমার জন্য এরকম কেন হবে, সবচাইতে বড় কথা হলো কি আমরা ওখানে যাওয়ার পরে ভুলে যাই এই জিনিসগুলা। এটা আমার কাছে যেটা দেখা, আমি বাংলাদেশে আমি মনে করি আমি 10, 15, 20 হাজার বা 50 হাজার টাকা পর্যন্ত হয়তো ডিজার্ভ করি, এর বেশি আমি ডিজার্ভ করি না। বাংলাদেশে এটা আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ওখানে যাওয়ার পরে আমার দেখা যেটা হয়, আমি এর 3 গুণ 4 গুণ বা তারও বেশি বেতন পাই। বেতন পাওয়ার পরে ওটাতেও আমি সন্তুষ্ট থাকতে পারি না। এটা খুবই ধরেন যদি চিন্তা করি যে আমাদের সৃষ্টিকর্তার প্রতিও আমার একটা মানে এটা কি বলা যায় যে সৃষ্টিকর্তার প্রতিও আমার সন্তুষ্টি নেই। যদি সন্তুষ্টির জায়গা থাকে তাহলে আমরা যেখানে যাচ্ছিলাম, যা কিছু করতেছিলাম, অবশ্যই আমরা এটা সঠিকভাবে পালন করতাম। এবং ধরেন এটা এক ধরনের আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য রিজিকের ফায়সালা, ঠিক না? তো এই রিজিকের ফায়সালাটা যদি হয়, ওটার উপরে আপনার ইয়াকিন করা উচিত, বিশ্বাস করা উচিত। এবং যেই কোরিয়ান মালিকটা আপনাকে নিচ্ছে, সে কিন্তু অনেক খরচ করে আপনাকে নিচ্ছে, আপনি একরকম ফ্রি যাচ্ছেন ওখানে। তো যারা আমরা যাচ্ছি ফ্রি যাওয়ার পরেও আমরা এই জিনিসটা ভুলে যাই। এমনিতে যদি কেউ বলে যে আমি কোরিয়া যাব, সেই ক্ষেত্রে ধরেন যদি দেখা যায় যে কেউ 20 লাখ টাকা চার্জ করে, সে কিন্তু 20 লাখ টাকা দিয়ে কোরিয়া যেতে অনেক লোক রাজি আছে। কিন্তু এখান থেকে ফ্রি যাওয়ার পরেও
তাদের আবেগ আবদার অনুভূতির কোনো শেষ নেই, কত রকমের কথা যে আসে। তো প্রথম প্রথম গেলে যেটা হয়, কিছু সমস্যা কিছু সুবিধা অসুবিধা থাকবে। তো এই সুবিধা অসুবিধার মাথায় না রেখে চিন্তা করতে হবে যে আমি আমার কাজটা, আমার ডিউটিটা কি, আমি কি চিন্তা করে আসছি। এখান থেকে যাওয়ার আগে বলে আমাকে যে কোনো কাজ দেন, আমি যে কোনো কাজে যেতে রাজি, কিন্তু এখানে যাওয়ার পরে টোটাল তার অ্যাটিটিউডে চেঞ্জ হয়ে যায়। সে চিন্তা করে যে আমি কি যেন হয়ে গেছি। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। প্রাথমিকভাবে আমি এইটুকুই বলবো। জি, ধন্যবাদ। আমি রেজা 2015 সালে যখন কোরিয়াতে ঢুকি, কোরিয়াতে যাওয়ার পরে আমার মালিক আমাকে টেনিসেনাতে নিয়ে যায়। তো যাওয়ার পরে আমরা কোম্পানিতে যখন কাজ শুরু করি, তো প্রথম যে কোনো জায়গায় নতুন একটা কাজে আমাদের একটু কষ্টই হয়, এটি স্বাভাবিক। যখন আবার কাজটা যখন শিখে ফেলাইছি তখন কষ্ট হয়নি। তো আমি যাওয়ার পরে আমার যে ম্যানেজার ছিল, ও আমাকে বলছে যে তুই চোখটা দেখে যে কাজটা দেখতেছস সবই সবার, এখানে কোম্পানি যে কাজগুলো দেখছো এই চোখটা দেখা কাজ দেখো, বারবার কেউ বলবে না। তো এটা দেখা সুন্দর করে তো কাজ করতে হইব। তুই যদি চোখটা দেখা না করতে পারো তো কেউ বইলা করাইতে পারবে না। তো আমাদেরও যারা আমরা এখানে নতুন যাব, তো আমাদেরও এইটাই থাকবে যে আমরা কোরিয়াতে যাওয়ার পরে আমাদের যেহেতু মালিক আমাদেরকে নিয়ে গেছে, তো প্রথম অবস্থায় একটু কষ্ট হবে সবাই, নতুন একটা কাজ, নতুন একটা দেশ, নতুন একটা পরিবেশ। তো আমাদেরকে সবাই মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রথম থেকেই চেষ্টা করি যে কাজটা দ্রুত শিখে ফেলবো, যদি যখন শিখে ফেলবো তখন অটোমেটিক সহজ হয়ে যাবে। যেই জিনিসগুলো আমরা পারি না ওই জিনিসটা অনেক কঠিনই মনে হয়। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে। তো আমি যাওয়ার পরে যখন কাজটা আমাকে ম্যানেজার বললো যে তুই চোখ দিয়ে দেখা কাজ শিখতে হবে, তোকে বলে কেউ শিখাইতে পারবে না। এখানে যা কাজ আছে ফ্যাক্টরিতে সব কাজই সবাই, যখন যার যেটা সামনে আসবে তখন তার সেটা করতে হবে। আমি সিএনজির কাজ করছি, তো আলহামদুলিল্লাহ আমি 2 বছরের ভিতরে আমার কোম্পানির যে কাজ আছে মোটামুটি সব বুঝে নিয়েছিলাম। পরবর্তীতে আমাকে ভালো একটা পদে দিয়ে দিয়েছিল। রাত্রে আমি একাই একটা ফ্যাক্টরি চালাইতাম আরেকজন লোক নিয়ে। তো যদি কাজ শিক্ষা আমরা কাজ করতে পারি এবং ওদের কথাগুলো আমাদের শুনতে হবে, ওরা যে কি বলে আমাদেরকে, কতটুকু মানে কাজ করতে বলে। যখন আপনি ভালো কাজ করবেন অটোমেটিক আপনাকে ওরা রেস্টেও দিবে, আপনার কষ্টটা ওরা বুঝবে। কিন্তু আপনি যখন মানে ফাঁকিবাজি করবেন বা কাজ করবেন না, বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনাকে টয়লেটে যাবেন, টয়লেটে যায় আপনি 10 মিনিটের জায়গায় আপনি 20 মিনিট ইয়ে করেন, এগুলো সব ওরা বলে না, ওরা চোখ দিয়ে দেখা এগুলো ওরা নোটিস করে নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে যাব, তো আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমরা কোরিয়ান আমাকে যে নিয়ে গেছে সে অবশ্যই তার কাজের জন্য আমাকে নিয়ে গেছে। তো আমার মাথায় এটাই রাখতে হবে যে আমি তাকে কাজ দিয়ে তাকে সন্তুষ্ট করব। আর কাজ দিয়ে যখন আপনি সন্তুষ্ট করবেন প্রথম 3-4 মাস 6 মাস কষ্টই হবে, স্বাভাবিক। এটা প্রতিটা শ্রমিকের ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। তো যখন আমি মালিককে অনেক কাজ করে সব কিছু সুন্দরভাবে বুঝাইতে পারছি, তখন মালিক অটোমেটিক আমার কাজ কমাই দিছে। ঠিক আছে, অটোমেটিক সে বলছে যে ঠিক আছে রেজা তুই একটু রেস্ট নিয়ে আস। তো তখন ওরা অটোমেটিক বোঝে যে হ্যাঁ কষ্ট হচ্ছে, ও একটু রেস্ট নিয়ে আসো। ঠিক আছে, তবে আমরা যাওয়ার পরে আমরা কেউ কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করব না, কারণ এক কোম্পানিতে থাকলে অটোমেটিক যখন আপনি কাজ শিখা ফেলাবেন তখন দেখবেন ওই কোম্পানির থেকে অনেক ধরনের ফেসিলিটি আপনারা পাবেন। কোরিয়াতে যারা গেছেন, ঠিক আছে, যাওয়ার পরে বুঝতে পারতেছেন সবাই যে কোরিয়ার কি পরিমাণ। কোরিয়াতে 20 লাখ 30 লাখ টাকা দেওয়া কেউ যাইতে পারে না, সেই জায়গায় আমরা খুব সহজেই যেতে পারি। তো যাওয়ার পরে মালিকের যদি ভাবমূর্তিটা, মালিকের যে কাজের যেই কাজের জন্য আমাকে নিছে ওই কাজটা যদি আমি তাকে সম্পূর্ণভাবে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে তার পরবর্তীতে আরও লোক লাগলে তখন বলে যে বাংলাদেশে ও ভালো করছে, ওকে আবার নিয়ে আসি, আরও 2জন লোক নিয়ে আসি। তো এই জন্য আমরা এই জিনিসটা সবাই খেয়াল রাখবো যেন আমাদের ভালো করার কারণে আরও 2-4 জন লোক বাংলাদেশ থেকে নিতে ওরা আগ্রহী হয়। ঠিক আছে, এটাই আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 네, 저 감사드리고요. আসলে আমি ইচ্ছা করে সময় নিছি। এখানে কোরিয়াতে আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো, যেমন আমি কোরিয়াতে একটা নির্দিষ্ট সময়ের জন্য গেছি, একটা ওয়াদা, এটা করে গেছি, আমি 10 বছর পরে আবার রিটার্ন করব, ঠিক না? এর ভিতরে দাদা যেমন আমি কেন পারি নাই, আমার বয়সের আগে 39 বছরের একটা বাধ্যবাধকতা ছিল যে এর ভিতরে হইতে হবে বয়স, দেন আপনি পেপার চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমার 39 বছর ক্রস করে গেছে, যে কারণে আমি আর করতে পারি না, নাইলে আমি বিশ্বাস করি যে আমার হাতে এখন কোরিয়ান পাসপোর্টও থাকতে পারতো। আমি বয়সের জন্য পারিনি, এখন সেটা ওমিট হয়েছে। যাই হোক, এখন যারা যাচ্ছে এরা কিন্তু অনেক বেশি ফেভার নিচ্ছে, অনেক বেশি সুবিধা পাচ্ছে, অনেক বেশি এলিগেন্ট হচ্ছে। কারণ হলো কি, যে ভিতরে যারা এখন ঢুকতেছে প্রত্যেকেই E7 করার মতো যোগ্যতা রাখে, যে কোনোভাবে একদিক থেকে কেটে হলেও একদিকে করতে পারবে। সেই ক্ষেত্রে যেমন আমি যখন গেছি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার সাথের লোক এখন পর্যন্ত আছে, কেউ ইলিগাল আছে, কেউ ধরেন কি বলে G1 করে আছে। তো এখন
আমিও তো চাইলে থাকতে পারতাম যতক্ষণ পুলিশ না ধরে, তাহলে আমি কেন করছি? আমি টোটাল এই কথাটাও যখন মেসেজ আকারে যাবে তখনও অনেকে নিচে দিয়ে অনেক কিছু লিখবে। আমরা সবাই দেশকে ভালোবাসি এখান থেকে না, এখান থেকে মুখ থেকে, আপনার এখান থেকে হতে হবে, বটম অফ হার্ট, দেন আপনি এই জিনিসটা করতে পারবেন। আমি চাইলে এখন পর্যন্ত থাকতে পারতাম, আমার সাথের লোক এখনো অনেকেই আছে যারা ইলিগাল আছে, তো আমি ইলিগাল থাকি না, আমি একজন থাকি নাই তাই বলে কিছু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু দেশ পরিবর্তন হয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি, ঠিক আছে। কিন্তু আমি বুঝি, আমি বিশ্বাস করি যে এই লাইন থেকে, এই কিউ থেকে একজন কমলো, আমি ওখান থেকে চলে আসছি। এরকম যদি সবাই চলে আসতো আজকে আমাদের ইপিএস এর এই সিস্টেম হইতো না, এই করুণ পরিণতি হইতো না। এরপরে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, ওখানে যা আমরা আন্দোলন করি যে কোনো ইস্যুতে। মালিক আপনাকে নিছে, আপনি যখন যান নাই একটা ফ্যাক্টরি, তো ওখানে কিন্তু চলতেছিল, ওই ফ্যাক্টরি কি বন্ধ হয়ে গেছে? আপনার জন্য বন্ধ হয়েছে? আপনি যখন, আমি যে চলে আসছি আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? আমি নিজের এতটা গুরুত্বপূর্ণ মনে করার কোনো কারণ নাই, ঠিক না? আমি যখন ওখানে ছিলাম তখন ওই ফ্যাক্টরি চলছে, আমি যখন ছিলাম না তখনও চলছে, এখন আমি নেই, এটাও এখন চলতেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমি যদি কোনো কিছু রেখে আসতে পারি প্রতিদান হিসাবে, যেমন আমার ফ্যাক্টরি এখন পর্যন্ত আমার সাথে ফোনে কথা হয়, আমার ওখানে ভিয়েতনাম, তারপরে আপনার উজবেকিস্তান প্লাস ফিলিপাইনের লোক ছিল, তো ওদের ইয়ে করে আমি প্রথম বাঙালি ওই ফ্যাক্টরিতে, একটা জঞ্জাজু ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, আমি প্রথম বাঙালি ওখানে, আমি প্রথম গেছি। এরপরে পর্যায়ক্রমে নিতে নিতে এখন আল্লাহ দিলে 5জন 6জন যা আছে সব বাঙালি। ওরা এখনো অনেকেই ভাষা বোঝে না, আমি এখান থেকে বলে বলে ভাষা বোঝাইতে হয়। এখনো মানে ইসানিম প্রায় ফোন করে যে, বা কথা হয় ওনার সাথে, বা ফানজাং ফোন করে কথা হয় যে ওরে এই কথাটা বুঝাইয়া দেয়। তো তখন এই জিনিসটা আমার হলো বড় প্রাপ্তি। তারপরে আল্লাহর হুকুম, দেখেন ওখান থেকে আসছি, কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেয়। আমাদের স্যারের সাথে আমার পরিচয়, বা ধরেন এম্বাসিতে যায় ইন্টারভিউ দিয়ে এখানে এসে, আপনি যদি হন আপনার রিজিকের ফয়সালার দায়িত্ব কিন্তু উনি নিছে, আল্লাহ তাআলা নিছে না, যে কোনো ভাবে করে দিবে। আমি কতটা সফল হয়েছি, কতটা ব্যর্থ হয়েছি, এইসব হিসাব করার সময় না। সবচেয়ে বড় কথা, আমি ওখান পর্যন্ত যেতে পারছি, ওখান পর্যন্ত যেটুকু আল্লাহ পাক আমার জন্য রাখছে, আমার রিজিক ওখানে যতক্ষণ ছিল ততক্ষণই ছিল, সেটা যেভাবেই হোক আমি এই পর্যন্ত। আমি বিশ্বাস করি যে পরবর্তীতে এখন আমার ইপিএস ভাইদের প্রতি যখন আমাদের কোটা কমে গেছে, কোটা বাড়ছে বাট আমাদের ইস্যু কমে গেছে, সবাই আমার হয় না কেন এটা থেকে অনেকের যারা ওখানে কোরিয়াতে ইন করছে প্রত্যেকের দায়িত্ব নিয়ে যদি কাজ করে, ইস্যু অটোমেটিক হয়ে যাবে। আপনি মালিক, যেমন আমি প্রথম মালিক, আমিও ফ্যাক্টরি চেঞ্জ করছি। ফ্যাক্টরি চেঞ্জ হয় দুইটা কারণে, একটা হইলো কষ্টে, বাস্তবতা, আর একটা হইলো লোভে। 95% লোক লোভে চাকরি ছাড়ে, বাকি 5% কষ্টে। আপনি অঙ্ক মিলিয়ে দেখেন, বাকি 5% কষ্টে, বাকি 95% লোভে। দোস্ত আছে, ভাই আছে, অমুক আছে, তমুক আছে, দৌড় দিয়ে যাইতেছে ওখানে। আপনি দেখেন একবার চাকরি ছাড়লে কয় দিক থেকে লস। ধরেন 2 মাস চাকরি পাইলো না, 2 মাসের বেতন শেষ, ওখানে গেলে 2 লাখ টাকা, 2 লাখ কোন বাড়ায় পেতো, এই তো আবার 1 বছরের মধ্যে ছেড়ে দিলেও কিন্তু আমরা তেজিকুমের টাকাটাও পাচ্ছি না। তাহলে ধরেন এত অনেক ব্যাপার স্যাপার আছে, সব মিলে হিসাব করলে দেখা যায় সে যেই টাকা বেশি বেতনে, আমি ধরে নিলাম সে 3 লাখ কোন বেশি বেতনে গেছে, এখান থেকে 2 মাসে অফ রাখলো, নিজের খরচ সব মিলে 20 লাখ হলে 40 লাখ শেষ, তাই না? এরপরে তেজিকমের টাকা শেষ, সব মিলে। এখন এর ভিতরে অনেকে বলবে যে ও এখানে যায় এখন এই ধরনের কথাগুলো বলতেছে। চাকরি তো আমিও ছাড়ছি, আমি অস্বীকার করি না, আমি শাস্তি কষ্টে, সর্বোচ্চ কষ্টে, যে এটা বলার মতো না, আমার সহ্য হয় না কোনোভাবে। ওইটা হলো এক জিনিস, মালিকও বুঝে যাইয়া ধরেন সে চাকরি, কেউ একদম চিন্তা করলো যে আমি চাকরি ছাড়বো, মালিকে যত রকমের সে যায় শুয়ে রয়েছে ইয়াতে। আমি দেখছি এগুলো প্র্যাকটিক্যাল, কোনোভাবেই আমার মাথায় এমনভাবে দোষে আমার তো যাওয়া সম্ভব না কাজে, কোনোভাবেই সম্ভব না। মালিক বারবার যাচ্ছে, ঈশা যাচ্ছে, ফানজাং যাচ্ছে, যায় বারবার বুঝাইতেছে যে তোর কি লাগবে তুই ক, আমি তোরে ব্যবস্থা করে দিচ্ছি। একজনের নিয়ে আমার চোখের সামনে বুঝে, তুই সামশিলি কাজ করতে পারস, ওখানে কষ্ট, তোর সামশিলি বসাই দেবো, তারপরে হে যাই বাবা। এর কথা হলো যে না আমি থাকবো না, মাইন্ডে করে যে আমি যাইতে হবে, আমাকে যাইতে হবে, নানান ধরনের ইস্যু তৈরি করে। ওরা বলে যে ওরা একটা কথা বলছে যে হয় তোর জায়গা হইব কাজের কাজ জায়গায়, আর নাইলে হাসপাতালে, দুইটার একটা। অনেক মালিক কিন্তু রাগ হয়ে যায়, আবার হাতের 5টা আঙ্গুল সমান না। আমি বলবো না যে কোরিয়ার মানে সব মানুষ ভালো, সব মানুষ এরকম, তবে অনেক বেশি পজিটিভ, আমাদের চেয়ে ভালো, ডেফিনেটলি ভালো। আমি দুবাই গেছি, দুবাইয়ের এনভায়রনমেন্ট দেখছি, এনভায়রনমেন্ট দেখে আমি যেটা বুঝছি যে দুবাইতে যা হয় এটা কোরিয়াতে হওয়া উচিত ছিল, আর কোরিয়াতে যা হয় মুসলমান কান্ট্রি হিসাবে দুবাইতে হওয়া উচিত ছিল। 아까 잠깐 제가 또 질문을 좀 하나 갑자기 드려보고 싶어요. 그 한국말로 좀 대답을 부탁드려도 될까요? 그 한국말이 여러분들이 뭐 잘하는, 원래 잘했던 사람도 있고 못하는 사람도 있는데, 그 한국, 우딘 씨는 한국 가서 그 한국말이 언제 좀 편해졌어요? 두려워하지 않게 됐어요? 네, 감사합니다. 원래 한국에 가서 처음에 할 때 조금 힘들어 있어서 이따가
훈자 사람 제가 궁장에 아예 방글라데시 우리나라 사람 아예 없어서 혼자가 군장. 혼자가 있거든요. 거기 어떤 사람이 어떤 말 하는 거 다 알아들어야 돼요. 아니면 보디 랭귀지에서 어떤 하고 있어 이런 거 할 때 조금 6개월 동안 힘들어 있어서 이따가 다 금방 잘 적응하셨네요. 카우샤 씨는 제가 처음 들어갈 때 우리 회사에 있는 과장 대리 어떤 이야기하면은 처음에 잘 못 알아들어요. 왜냐면은 이거 우리 책에 읽는 거보다 말하는 거 좀 틀리해요. 나중에 1년, 6년 말 많이 들어서 그 다음에 공부해서 다음에 여기 사이통 프로그램 거기 시험 보고 이런 행사 하면은 다음에 제가 한국 사람한테 이야기 많이 해요. 많이 했는데 거기 잘못해도 한국 사람한테 많이 이야기하면은 한국에 여행 가면은 거기 뭐 안에 표현 있어요. 거기 보고 한국에 뭐 쓰고 있어요. 그거 한글로 보고 아니면은 이 핸드폰에 구글 트랜슬레이터 그거로 이거 무슨 말 했어요. 그거 찍고 이렇게 제가 한국말 배웠어요. 얼마나 걸렸어요? 1년. 제가 1년 걸렸어요. 예, 맞아요. 레자 씨도 1년이에요? 네, 그렇군요. 그 지금 그 가시는 근로자들이 저는 좀 한국말 대화를 그 인사라든지 뭐 그런 기본적인 것들 뭐 이것 뭐 저기 흰색 뭐 저것 뭐 이런 용어들을 좀 공부를 해서 가면 좋겠거든요. 왜냐면은 가면은 그 한국말을 하나도 못해서 한국 사업주들 사이에서는 방글라 사람들이 한국말을 거의 못해서 온다 뭐 이런 얘기도 하는 분들이 일부 있다고 해요. 그런 것들이 그 방글라데시 근로자를 선택하는 데 있어 좀 그 제한 요소라고 할까? 그러니까 좀 선택하지 않게 하는 요인이 되는 것 같기도 하거든요. 그래서 혹시나 이거는 갑자기 준비되지 않은 질문인데 근로자들이 한국 가서 좀 한국말을 조금이라도 더 잘하려면은 지금 근로자는 무엇을 준비해야 되고 또 우리 방글라데시 정부는 어떻게 그들을 도와줘야 되는지 혹시 자유롭게 좀 얘기를 해주실 수 있으신가요? 네. 이거 먼저 한국말 우리 이거 개인적으로 또 하고요. 아니면은 학원도 다니에요. 그 학원 다니는데 거기 학원에서 우리 이 책 있잖아요. 우리 이 책만 읽어요. 이 책만 읽는데 이 책에서 우리 방글 사람들이 이렇게 빨리 다 기억해놔요. 기억하면은 우리 시험 봐요. 시험인데 합격해요. 합격하는데 이거는 한국 사람한테 어떻게 말해요? 한국 사람한테 말하는 거 여기 없어요. 이거 학원에서 선생님이 그 하나씩 학생 앞에 데리고 와서 안녕하세요. 한국 사람한테 어떻게 인사해요? 한국 생활 어때요? 한국 생활에 뭐뭐 해야 돼요? 뭐뭐 안 해야 돼요? 그거 좀 한글로 이야기해요. 그 다음에 일할 때 필요하는 말을 한국어로 해요. 한국말로 하면은 아마 이거 천천히 우리 방글라 사람들이 한국말 여기 나라에서 배우고 한국에 들어갈 수가 있어요. 제가 생각해 그거요. 네. 우딘 씨는 벵골어로 그 좀 자기 생각을 좀 얘기해 주시겠어요? আসলে ফ্যাক্টরিতে যাওয়ার পরে যদি কোনো কোরিয়ান কোনো বাঙালি যদি পাশাপাশি থাকে তাহলে হয় কি যেমন ভালো ভাষা পারে তখন ডিফেন্ডেবল হয়ে যায়। যেমন ধরেন জিজ্ঞাসা করলো যে এই লোকটা মানে ধরেন ফামজাং জিজ্ঞাসা যে মানে এটা এই কথাটা বলে দেয় প্রথম কিন্তু আপনারই জিজ্ঞাসা করবো যে কই খাইছত কই থেকে আইসছ বা এটা যদি আপনি যদি ভালোভাবে না বলতে পারেন তখন তার প্রথমেই একটা ধারণা হয়ে যায় যে আপনি ভাষা বলতে পারেন না। তখন ওখানে যদি কোনো বড় ভাই থাকে বা আগে যাওয়ার কেউ থাকে তারে বলে যে ওরে যায় এই কথাটা বল। এর কাছে কিন্তু আর কখনোই আসে না। ঠিক আছে, কখনোই না আসার কারণে ডিফেন্ডেবল হয়ে যায় ওর উপরে। ধরেন আপনি ধরেন সেখানে আগে আছেন, আমি নতুন গেলাম, তো সেই ক্ষেত্রে আমি যখন পারলাম না তখন আপনার কাছে বারবার জিজ্ঞেস করি, তখন আপনারা বলবে যে এটা ওরে বলিস, উদ্দিনরে বলিস এটা করে দিতে, উদ্দিনরে বলিস ওভার টাইম অনেক সময় আসতে, উদ্দিনরে বলিস খাইতে আসতে, তখন আপনার ভাষা আর কখনোই শেখা হবে না। সো আমাকে জানতে হবে, ডিফেন্ডেবল হওয়া যাবে না। আমি ভুল বললেও ওর সাথে যাই বলতে হবে। আপনি যখন ভুল বলবেন
আবার আমি যখন ভুল বলবো তার সাথে, সে এটারে শুধরাই দিবে। Right. সে বলবে যে এটা এইভাবে না এইভাবে, এইভাবে। হ্যাঁ ইরক্ষে না ইরক্ষে হারবে, এরকম এরকম বলবে। তো তখন আপনার শিখা হবে, আপনার আগ্রহ দেখলে সে আপনাকে আরো বেশি ইন্সপায়ার করবে, তুই আরো শিখ, আরো ইয়া হও, তাহলে ডিপেন্ডেবল হওয়া যাবে না অন্য কারোর উপরে। আর সবচেয়ে ভাষা শেখার পদ্ধতি হলো, এটা হয়তো হয়ে ওঠে না যদি আপনি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিতে পড়েন, যেখানে আমার মতো ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিতে, যেখানে অন্য কোনো বাঙালি নাই যার উপর আপনি ডিপেন্ড করতে হয় না। Right, right. দেন আপনি ধরেন হয়তো বলছে যে মাংসি লয়ে আয়, আপনি লয়ে আসলেন পানি, বা পানি লয়ে আপনি লয়ে আসলেন মাংসি, তখন বলছে ও মারতে আইছে আমারে। অর্থাৎ ভাষা না বোঝার কারণে এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভাষা না বোঝা আমরা বড়। আমরা দেশ থেকে কি মানে কোরিয়া যাওয়ার আগে আমরা দেশ থেকে কি প্রস্তুতি নিতে পারি এই বিষয়ে যদি ভাষা, দেশ থেকে প্রস্তুতি বলতে ভাষাটা বলতে পারতে হবে, ঠিক আছে, এখান থেকে শিখতে হবে যে কিভাবে। আর ওই যে একটু আগে যেটা বললেন যে মানে আমরা যেমন বাংলাদেশের নোয়াখালী, চিটং, সিলেট এইসব জায়গায় যায় অলরেডি ভাষা ভিন্ন ভিন্নতা আছে, ঠিক কোরিয়া তো সেম। যেমন আমার সাজাংনিম ছিল হইলো বাবুর, আর সামুনিমা ছিল হুসানের। তো দুই জায়গার মাল দুই রকম, দুই জায়গা সাতুরি মাল। তো তুমি খুরকে আনন্দে যেমন আমরা শিখে গেছি কি বইতে আলগেসমিডা, হ্যাঁ আরাস্য বা এই ধরনের, ওখানে আলগিন না, আলগিন না আলগিন না, হ্যাঁ তারপরে আছে আরেন না। এখন এখান থেকে শিখে গেছি আলগেসমিডা, ওখানে যে আলগিন না আরেন না আয়াত অত কে এরকম কারণে আমরা সমস্যায় পড়ি। আরেকটু কারণ আছে, যেটা হলো যে পরীক্ষার পরে দেখা যাচ্ছে যখন পরীক্ষাটা দেয় তার আগ পর্যন্ত মোটামুটি ভালোই মানে তারা ভাষার ভিতরে থাকে, ভাষাটা মানে চর্চা থাকে, একটু মানে বলতে না পারলেও বোঝে কি বলতেছে। কিন্তু তার পরীক্ষা দেওয়ার পরে রোস্টার হয়ে গেল, তারপরে দীর্ঘদিন একটা সময় থাকে, যেই সময়টা দেখা গেছে ইস্যু হইতে 6 মাস, 1 বছর, কারো 1.5 বছর, কারো 15-2 বছর লাগে। তো এই সময়টা মানে বই থেকে অনেক দূরে থাকে, কোরিয়ান ভাষা থেকে অনেক দূরে থাকে। তার কারণে দেখা গেছে এই ভাষা যতটুকু শিখছিল 90% ভাষায় সে ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে যখন দেখা গেছে কোরিয়া হয়ে গেছে, কোরিয়ার ইস্যু হয়েছে, এখন চলে যাবে, তখন আর বই তো তখন তো পরীক্ষা নেই আর বই আর সে ধরে না, তখন খুশির ঠেলায় সে ঘুরে এটা করে সেটা সময় পাস করে। কিন্তু তখন যদি আমাদের দেশে যে ছাত্ররা আছে যারা, তাদের যদি কোরিয়া যাওয়ার, যেহেতু পরীক্ষা দেওয়ার পর পাস করার পরে কোরিয়াতে আমার যাবই, আমার স্বপ্নটা এটাই, তো আমাদের মানে করণীয়টা এরকম হবে যে ভাষা যেন আমরা না ভুলি। অন্তত প্রতিদিন আগে আমি 10-15 ঘন্টা পড়ছি পরীক্ষার জন্য, 1 ঘন্টা করে সময় দিলাম, দিয়ে একটু একটু করে চর্চা রাখলাম, তাহলে দেখা যাচ্ছে যাওয়ার পরে এত সমস্যাটা হবে না। তখন দেখা যাচ্ছে কিছু না কিছু সে কি বলছে এটা বুঝবে, সে বলতে না পারলেও বুঝবে যে কি বলছে। কিন্তু কথা হলো যে সময়টা যখন 1 বছর না তার বই থেকে কোরিয়ান ভাষা থেকে দূরে থাকে, তখন দেখা যাচ্ছে সে একবারে ছোট থেকে ছোট মানে ওয়ার্ডটাও ভুলে যায়, তখন ওই কোরিয়াতে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে বুঝে না। ঠিক আছে, আর একটা জিনিস হলো কোরিয়াতে অটোমেটিকলি যখন যাওয়ার পরে কোরিয়ানরা তো খুব আন্তরিকতা, এটা স্বাভাবিক, আমরা যারা থাইকার সবাই দেখছি, ওরা অটোমেটিক চেষ্টা করে যে ভাষা যেন কিভাবে ভালো পারে দ্রুত। আমি যেমন আমার যাওয়ার পরে আমার আজুম্মা ছিল যে, তারপর কোরিয়ান যারা ছিল সবাই আমরা যে যাতে দ্রুত কোরিয়ান যে কাজের যে ভাষাগুলো, কাজের ভিতরে যা লাগে দ্রুত শিখাই। তাই আমি একটা জিনিস বুঝতেছি না, ওটাই কি আমাকে বলতেছে যে এটা 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 এরকম শিখাই দিতেছে। তো যদি আগ্রহ থাকে মোটামুটি এটা দ্রুত ওরা শেখা যায়। ঠিক আছে, কিন্তু ওই যে গ্যাপটা হয়ে যায় এখানে, পরীক্ষার পরে লং টাইম একটা গ্যাপ হয়ে যায়, এই কারণে যাওয়ার পরে মানে কি বলতেছে এটাও বোঝা যায় না। আমি এখানে একটা জিনিস অ্যাড করি, প্রতিদিন নতুন নতুন কি শিখলাম কোরিয়ান ভাষায় কাজ করার ক্ষেত্রে হোক, কোথাও বেড়াইতে গেছি, কোথাও ঘুরতে গেছি, এই মানে প্রতিদিন নতুন কি শিখলাম, এই জিনিসটা যদি একটু নোট করে রাখতে পারি, তাই ওখান থেকেও ভাষাটা শেখার একটা বিষয় আছে। আমি যেমন একটা হাস্যকর ব্যাপার, আমি কোরিয়ান ভাষায় এই যে জিহাচল বলেন, তারপরে এই কেটিএক্স বলেন, এই খিচা বলেন, ওখানে নামার সময় কি বলে, উঠার সময় কি বলে, আবার কোন স্টেশন আসছে, আমি এগুলো মুখস্থ করতাম, আমার ভালো লাগতো। যেমন বলে না যে উরি ওলচাগা জামচিহু ছনানিয়কে দোসা খামনিদা নিরিজন বিহাসে কি বারামনিদা খমাপসমনিদা, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো, আমি এগুলো মুখস্থ করতাম, আমার এগুলো ভালো লাগতো। এরকম আগ্রহ থাকতে হবে, কোরিয়ান ভাষার প্রতি একটা নেশা থাকতে হবে। নেশা থাকলে তাহলে এই ভাষাগুলা তাড়াতাড়ি শিখতে পারবো, তাড়াতাড়ি কথা বলতে পারবো। এটা কি একটু আমি অ্যাড করি, যেমন আমি প্রায় 4.5 বছর দেশে এসে পড়ছি। যখন কোরিয়াতে ছিলাম তখন কোরিয়ান ভাষাও বলতে পারতাম, শুনলে কি বলতে সব বুঝতাম, কিন্তু এই যে 4.5 বছর ভাষা থেকে দূরে থাকার কারণে এখন দেখা গেছে আমি শুনে বুঝতেও পারি না, বলতে গেলেও আমার মুখে আটকায় যায়, কারণ যেহেতু আমাদের নিজস্ব ভাষা না এটা।
এটার ভিতরে আমাদের চর্চা না থাকলে অটোমেটিক দূরত্ব হয়ে যায়, ঠিক আছে। আমার ক্ষেত্রে সেম হয়েছে। তো এই জন্য আমি নিজেও ফিল করলাম যে আমি যেহেতু কোরিয়া থাইকে এসে আমার পরিস্থিতি এরকম যে আমি এখন বলতে পারতাছি না, কারণ কি আমি 3.5 বছর 4 বছর একটা গ্যাপ হয়ে গেছে, কোরিয়ান ভাষা ধরিই নেই বা একবারে এটার থেকে দূরত্ব। তো যারা নতুন শিখছে, কোরিয়াতে যাই নাই, কখনো শুনেই নেই ভাষা, হ্যাঁ, তাদের কি অবস্থা হবে? তাদের অটোমেটিক 2 মাস না, আমার মনে হয় কি 2 থেকে 3 মাস দূরে থাকলে অটোমেটিক সে 50% ভুলে যাবে, 50% ভুলে যাবে। এই জন্য কিছু কিছু মানে ওয়ার্ড যদি মানে প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন যদি এগুলো যদি মানে প্রতিদিনই দেখে, প্রতিদিনই শুনে, তাহলে দেখা যাচ্ছে কোরিয়াতে যাওয়ার পরে সমস্যাগুলো খুব কম হবে, নিজে দুইটা বলতে পারবে। নিয়মিত কোরিয়ান সিনেমা দেখলেও তার অন্তত লিসেনিং ক্যাপাবিলিটিটা বাড়বে, শিখুক বা না শিখুক। আর রোস্টার হওয়ার পরে মানে এই অনেক বড় নবখিল, এই সময়টার ভিতরে অবশ্যই মানে তার ভাষার উপরে আগ্রহ থাকতেই হবে। অনেকেই হিসাব করে যে আমার হয় না, হচ্ছে না, বা এটা আদৌ হবে কিনা। আসলে এখন পর্যন্ত আপনি দেখেন অনেকে হয়তো একটু দেরিতে গেছে, এটা আল্লাহ পাকের আপনার রিজিক ওখানে লিখতে হবে, দানা ওখানে লেখার পরে আপনি ওখানে যাবেন, ঠিক না? এখন পর্যন্ত হয় নাই, যায় নাই, এরকম লোক নেই আমার চেনা জানা। ধৈর্য ধরছে কেউ বেশি দিন, কেউ কম দিন। আমার সাথে যারা ফ্লাইট থেকে ক্যান্সেল হয়েছে, আমরা 109 জনের ফ্লাইট ছিল, 66 জন গেছে, বাকিরা রয়ে গেছে না, ওরা পরবর্তী 2 বছর পরেও গেছে। ভাষা ভালো পারার উদাহরণ এই যে আমরা এখানে 4 জনই আছি। আমরা কিন্তু কোরিয়া একটা সময় ছিলাম, এখন কেউ আসি, এখন আসছি আইসা বাংলাদেশ থেকে এই যে ইপিএস এর সঙ্গে যে আমরা যুক্ত হইতে পারছি, এটা কিন্তু ভাষার কারণে আজ আমরা এখানে আসি, এই চ্যারিটির মধ্যে জব করতেছি। এরকম আমাদের এখান থেকেও আমরা একসময় হয়তো থাকবো না, এখানে নতুন আরো আসবে, তারাও কি এরকম ভাষার যোগ্যতা দিয়ে তো এখানে কাজ করতে হবে, তাই না? তাই ভাষাটার পিছ ছাড়ানো, মানে ভাষাটার চর্চা রাখতেই হবে। ভাষাটা যদি চর্চা রাখি, আমার কোরিয়াতেও আমি ভালো থাকবো, বাংলাদেশেও ইনশাল্লাহ আমি ভালো থাকতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। সবশেষে একটা কথা বলবো যে যাদের আমাদের ইস্যু বাড়ানো, মানে ইস্যু বাড়ানোর জন্য কাজ একটাই, প্রথম কাজ হলো আমার ফ্যাক্টরি চেঞ্জ করা যাবে না যত্রতত্র। আপনি একদম মানে অপারগ হইলে কি করবেন সেটা, মানে যেটা অপারগ হইলে যেটা না করার নয়, এরকম যেটা হলে, যেমন আমার বড় ধরনের প্রবলেম হচ্ছে, সেটা শারীরিক প্রবলেম, আমি বেঁচে থাকলে বাকি সব কিছু, ঠিক না? তো এটা করা যাবে না। কোনো মালিকের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কোনো ধরনের এরকম। আপনি একটা হিসাব করেন, আপনি যদি মালিক হইতেন আপনি কি করতেন? কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে এত অল্প টাকায় আপনারা এইভাবে নিয়ে যাচ্ছে। আপনি ওখানে যাওয়ার পরে চিন্তা করতেছেন যে আমি কি হনুরে, আমাদের প্রধানমন্ত্রী কয় এটা, ঠিক আছে? যাওয়ার পরে চিন্তা করে যে আমি কি হনুরে। আর একটা জিনিস খুব মানে আমাদের দেশে মানে এখন বর্তমানে দেশে কোরিয়াতে অনেক লোক থাকাতে, কারো ভাই বেড়াদার বা আত্মীয় স্বজন থাকাতে, তারা কোরিয়াতে যাওয়ার পরে ওই একটা মানে দেয় যে আইসোস, ঠিক আছে, তুই আমার কোম্পানিতে আয়, আমার কোম্পানিতে এরকম ভালো, এরকম একটা মানে লোভনীয় একটা দেয়। এই কারণে বেশি দেখা যাচ্ছে সে নতুন একটা শ্রমিক যাওয়ার পরে কিন্তু আমার যতটুকু মানে আমি বুঝি যে যাওয়ার পরে কোম্পানি চেঞ্জ করার মতন ভাষা সে জানে না, কোম্পানি চেঞ্জ করবে বা একটা কথা যখন ওই মানে অন্য বাঙালি যে আছে পুরান, সে শিখাই দিতেছে তুই এমনি এমনি করবি, এইটা করবি, এটা করবি, এতে আমাদের আরো ক্ষতি হয়ে যেতেছে, ঠিক আছে? সে দেখে তার কোম্পানিতে তাকে নেওয়ার জন্য অনেকগুলা পন্থা শিখাই দেয় যে তুই যাবি না, 2 দিন কাজে যাবি না, অসুস্থ দেখাবি, শুয়ে থাকবি, বলবি যে হরিয়া পায়, মানে বিভিন্ন কজ দেখাইয়া তুই এইভাবে থাকবি। এইগুলো আমাদের যারা সিনিয়র যারা আসি আমরা কোরিয়াতে, অন্তত এটা আমাদের এরিয়া চলতে হবে। এবং আমাদের দেশের জন্য, অন্তত আমাদের দেশের জন্য হলো যে নিজের ভাই হোক বা নিজের আত্মীয় স্বজন হোক, যেই হোক, যে এই কোম্পানিতে আসে সেই মালিকের তো অন্তত আমাদের একটা সেই মালিক আমরা দিই নাই, কিন্তু মালিকের একটা ফি কম হোক বেশি হোক নতুন বুকে দিতে হয়েছে, সে নিচে অন্তত আমাদেরকে 1 বছর কাজের জন্য একটা মানে আশা করে নিচে যে এই লোকটা আমাদের সার্ভিস দিবে। তো আমরা অন্তত সবাই চেষ্টা করব যে 1 বছর অন্তত এই কোম্পানিতে। অটোমেটিক যখন আপনি একটা কোম্পানিতে 1 বছর কাজ করবেন, যখন ওই কাজটার ভিতরে আপনি মজা পেয়ে যাবেন এবং ওই কাজটা শিখা ফেলবেন, তখন অটোমেটিক আপনি দেখবেন যে আপনার ওই কোম্পানি ছাড়তে মন যাবে না, কারণ কোম্পানি সবকিছু আপনি তখন মুখস্থ হয়ে যাবে। তখন যেই জিনিসটা আপনার 1 ঘন্টা লাগছে, তখন সেটা আপনি 10 মিনিটে করবেন। যেমন আমার ক্ষেত্রে সেম হয়েছে, আমি যখন প্রথম গেছি বুঝি নাই, আমার প্রতিদিন রড আসতো, রড নামাইতাম, ঠিক আছে, তারপর মাল এই সংসু সব করতে হইতো। কিন্তু যখন আমি কাজ শিখা ফেলাইছি, যেই কাজটা আমার 1 ঘন্টা লাগতো, পরবর্তী ওই কাজটা আমার 10 মিনিট লাগতো, আমার কষ্ট হইতো না। আমি কষ্ট ওই 10 মিনিট করছি, ও দেখছে যে 1 ঘন্টার কাজটা আমি 10 মিনিটে করে ফেলেছি, তখন ওকে যা তুই 10 মিনিট রেস্ট নিয়ে আয়। এটা কোরিয়ানদের নীতি এরকমই, যে আপনি যখন কষ্টের কাজ করছেন, অটোমেটিক যখন আপনি ভালো করবেন, অটোমেটিক আপনার প্রতি কোরিয়ানরা অনেক কৃতজ্ঞতা। আর আমাদের এই কৃতজ্ঞতার দামটাও আমাকে দিতে হইব, ঠিক আছে? 열심히 얘기하시는데 좀 떠들어 죄송합니다. 시간이 지금 이제 한 4분 정도밖에 없는데요. 그
근로자들이 지금 한국의 사장님들 마음에 들기 위해서 지금 저희가 지금 방글라데시 정부나 저희가 지금 하고 있는 일이 뭐 감사패에서 회사에 이렇게 근로자 채용해줘서 감사합니다 이렇게 그거를 시작했어요. 네. 그리고 감사 편지도 드리고. 네. 근데 이런 게 효과적일까요? 어떻게 생각하세요? 그것도 질문하고 싶고요. 또 하나는 그 지금 사전 취업 교육 때 보니까 뭐 다들 받아보셨죠, 사전 취업 교육. 네. 근데 막 숙제도 내고 막 해주잖아요. 네. 근데 막 읽기 또는 막 쓰기 막 문제도 나와요. 근데 이런 게 효과적일지 저 잘 모르겠어요. 근데 사전 취업 교육은 시간이 짧기 때문에 저는 뭐 말하기하고 듣기를 좀 우선해서 했으면 좋겠거든요. 뭐 어떻게 하면은 그 방글라데시 근로자가 한국 가기 전에 조금이라도 좀 대화를 좀 알아듣고 그 말할 수 있게 될 것인가, 그게 좀 저희 주 관심사인데 좀 이런 부분에 대해서 좀 해주고 싶은 말씀이 있으면 한마디씩만 좀 부탁드리겠습니다. বসের কথা যেটা আমরা মাত্র যে মালিকে একটা কোম্পানি থেকে বাঙালি মানে আমার দেশ থেকে বাঙালি বেশি নেওয়ার জন্য আমরা কি করতে পারি? বেশি নেওয়ার জন্য আসলে কি প্রত্যেকটা দেশেরই একটা জিনিস, যেটা আমরা কাজ হোক, ব্যবহার হোক, আন্তরিকতা হোক, এই জিনিসগুলো দিয়েই একটা মানুষের মনে জায়গা করতে হয়। তো আন্তরিকতা বলতে কোন আন্তরিকতা? সেটা হচ্ছে যে কাজের জায়গাগুলোতে আমরা টাইম মতন যাওয়া। কোরিয়াতে তো একটা প্রচলিত আইন আছে যে কাজ শুরু হওয়ার টাইম যদি আমার থাকে 9টায়, আমার এখানে 15 থেকে 20 মিনিট আগে আমার কাজের জায়গায় উপস্থিত হইতে হয়। এই জিনিসটা ওরা সবচেয়ে বেশি নোটিস করে। এই জিনিসটা দিয়ে আমি যদি প্রত্যেকদিন ওই টাইমটা মেনটেন করি, এটাতে আমি কি বুঝাইলাম যে আমরা পাংচুয়াল, আমরা ডিসিপ্লিন মেনটেন করি, ঠিক আছে না? তো এখন এই যেগুলো যদি ব্যবহৃত, তারপর আবার যদি কাজের লোকজন মানে পরিবেশ মানে আমার সঙ্গে যে আরো কোরিয়ান যারা আছে, আরো ওনাকে যে কাজ করতেছে, তাদের সঙ্গে যদি আমি সবসময় গ্যাঞ্জাম বাঁধায় রাখি, ঝগড়াঝাটি বাঁধায় রাখি, এইভাবে তাদের সঙ্গে মিলেমিশে কাজ না করি, সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রতি একটা খারাপ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। এছাড়াও একটা জিনিস হয় কি, যে খাবার দাবারের বিষয়গুলো নতুনরা যাতে ভাষা বুঝতে পারে এই বিষয় বলা। আচ্ছা, নতুনরা ভাষা যাতে কিছু বলতে পারে, নতুনরা ভাষা বোঝার জন্য ওই একটাই যেটা করতে হবে, সেটা হচ্ছে কি প্রতিদিন আমি নতুন কি পাইলাম ওই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। ওই জিনিসটা খোঁজার একটা নেশা তৈরি করতে হবে যে আজকে আমি নতুন কি শিখলাম, কোরিয়ান ভাষা এটাকে কি বলে, কোরিয়ান ভাষা এটাকে কি বলে। নিজে নিজে একটা বাক্য আমি বাংলায় বানাবো, ওই বাক্যটাই যদি আমি গুগল ট্রান্সলেটরের সামনে যদি আমি যাই বলি, তাহলে ওই বাংলাটা বললাম, ওটা কোরিয়ান আসলো। তো আমি এই জিনিসটা একটু জানি, গুগল ট্রান্সলেটর হয়তো একটু ভুল হবে, কিন্তু 85% সে সঠিক বলে, একটু উল্টাপাল্টা বলে। আমি ওই উল্টাপাল্টাটা ইগনোর করে যতটুকুই বলছে অতটুকু একটু আমি নিজে একটু শেখার চেষ্টা করি, আমি ওইটা একটু ধরার চেষ্টা করি। তাহলে হবে কি, আমার ভাষাটা অন্তত না বলার থেকে তো কিছু বলা হবে। আমার কাছে এই জিনিসটাই আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যেভাবে আমি নিজে ভাষা শিখছি। ভাষার ক্ষেত্রে, ভাষা জানার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ জিনিস হলো যে আমার বলতে চেষ্টা করা, যে আমাকে চেষ্টা করতে হবে, ভুল হোক, এবং ওই লোকটার কাছে যাইতে হবে যে লোকটা আপনাকে অর্ডার করতেছে, সেটা মালিক হোক, আনজাং হোক বা ইচা হোক, ইসানিম হোক, একজন তো আপনাকে অর্ডার করবে। যিনি অর্ডার করবে উনার কথাটা শুনতে হবে। দেশে থাকতে কোরিয়াতে গেলে কিছু বলতে পারে ওই রিলেটেড, মানে রোস্টার হওয়ার পরে তাকে অবশ্যই পড়ালেখার সাথে কানেক্টিং থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে বইয়ের পাশাপাশি বলার চেষ্টা করতে হবে যে সে কন্টিনিউ বলতে পারে, বা যেসব ড্রামা, যেমন কোরিয়ান ড্রামা দেখতে পারে। তারপরে ধরেন আপনার যে বন্ধুটা রোস্টারে তার একজন থাকে না, ওদের গ্রুপ আছে, আমি দেখছি অনেকগুলো গ্রুপ আছে, ইস্যু ব্যাচ আছে, তারপরে যেমন গ্রুপ 46, গ্রুপ 33, এরকম অনেকগুলো গ্রুপ আছে। ওইসব গ্রুপগুলোতে আমরা কন্টিনিউ মানে কনভারসেশন করতে হবে একজনের সাথে। ভুল হইলো যে একজন আরেকজনের ভুল, সবাই কেউ কাছে খুব ভালো জানে, খুবই ভালো জানে। আমি প্রি-ডিপার্চার ক্লাস করানোতে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে যে সত্যিকার অর্থে ওরা টোটাল মানে ওখানে যা শিখেছে সবই ভুলে যায় ওখানে যাওয়ার পরে। আর শিখানোর ক্ষেত্রে যেসব টিচাররা শিখায়, যেসব সেন্টার থেকে শিখে আসে, সেখানে একটা জিনিস হয় কি, কেউ আছে ধরেন বাস্তবে খুব ভালো শিখাচ্ছে বা বাস্তবে উনি ভালো জানে, আর কেউ আছে খুব অল্প পরিসরে নিজের কাছে যে জ্ঞানটা নেই, এই জ্ঞানটা নিয়েও কোচিং সেন্টার খুলে দিয়ে বসে আছে। তার কাছ থেকে ভালো কিছু কখনোই আশা করা যায় না, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো পাশ করে গেছে, সেটা ঠিক আছে। কারণ এর বাইরেও ইউটিউব দেখে পড়ে। আমি এরকম একটা ছাত্র পাইছি যে টোটাল কোনোদিন কোরিয়ান সেন্টারেই যায়নি,
কিন্তু সে পাস করছে, খুব ভালো পাস করছে। কেমনে জিজ্ঞেস করার পরে সে বলতেছে আমি কমপ্লিটলি ইউটিউবের উপর ডিপেন্ডেবল। বাট ইউটিউবের উপর ডিপেন্ডেবল ছিল, কিন্তু সে তার মাইন্ড ছিল মাইনরলি সেটা করছে, যার কারণে তার পক্ষে এটা সম্ভব হয়েছে। এবং সে ভালো বলতে পারে, কারণ সে কনভারসেশন সবসময় করছে। আশা করি ধরেন যদি এগুলা ফলো করে তাহলে ইনশাল্লাহ আর মানে রোস্টারের পরে বসে থাকা যাবে না। রোস্টারের পরে প্রয়োজনে সেন্টারে গিয়ে যেখানে ভালো হয় ওখানে গিয়ে শেখার একটা প্রবণতা তৈরি করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমাদের ইয়েগুলো ভালো হতে পারে। 지금 마지막으로 그 한국 가기 전에 사전체육 교육 받을 때요, 한 학교에 기숙사가 있는 학교에 모아놓고 안에서는 한국말만 쓰게 해서 그렇게 해서 뭐 1주 내지 2주 동안 뭐 체력 훈련도 하고 용접도 가르치고 뭐 이런 거를 한다면은 어떻게 효과가 있을까요? 어떤 분장에 가는지 그것도 구사 말하는데 그럼 인접 분장에 가면은 운접을 조금 배우고 가면은 좋겠다고. 예. 근데 안에서 좀 전자- 그 한국말만 쓰게 한다는 거에 대해서 좀 어떻게 생각하세요? আমার যেটা মনে হয় যে ওই যে একটা যাওয়ার আগে, কোরিয়া যাওয়ার আগে আমরা যেরকম কোয়ারেন্টিন, তো কোয়ারেন্টিন করার আগে দিয়ে যদি আমরা অন্তত 3 দিনের জন্য হলেও এরকম বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি একটা এই ট্রেনিং সেন্টারের মতন করে, ট্রেনিং সেন্টারের মধ্যে এক রুমে 2 জন করে থাকবে, তাদের একটা ডিসিপ্লিনের মতন চলবে, কোরিয়ান লাইফটা অল্প হলেও যাতে তাদেরকে একটু দেখায়, লাইনে করে খাবার দাবার নেওয়া, তারপরে খাবার দাবার খাওয়ার পরে ঠিক জায়গা মতন প্লেটটা রাখা, চামিচের জায়গায় চামিচ, প্লেটের জায়গায় প্লেট, কাপের জায়গায় কাপ, এগুলো ঠিকঠাক মতন করে গোছগাছ করে রাখা। তারপরে ওখানে কোরিয়ান ভাষায় কথাবার্তা বলা, একটা সময় কোরিয়ান ওই স্পিচ হবে, স্পিচ কন্টেস্ট হবে। মেন কথা হইতেছে 2 জনকে সামনে আনা হবে, একজনকে কোম্পানির মালিক বানানো হবে, একজনকে ওয়ার্কার বানানো হবে। এখানে কথাগুলো তাকে বাংলায় বলে দেওয়া হবে যে তুমি মালিক হিসেবে তাকে এই কাজের অর্ডারগুলো করো, আর তুমি শ্রমিক, তুমি মালিকের সাথে এইভাবে কথাগুলো বলো। এগুলো ডায়লগ বাংলায় করে দেওয়া হবে। এখানে একজন বিচারক থাকবেন, সে এগুলোর উপরে মার্ক করবে, মার্ক করার পরে এগুলো সব ঠিকঠাক মতন করার পরে এই জিনিসগুলো করলে আবার পাশাপাশি বিকালের দিকে একটু ওয়েল্ডিং করলো, একটু কোরিয়ান যেসব কাজগুলো আছে সেই কাজগুলো করলো, এতে তার স্কিলও বাড়লো। এতে আমরা দক্ষ হয়ে কোরিয়া ঢুকতে পারবো ইনশাল্লাহ, আমি তাই মনে করি। 예. 지금 여러분들 이 짧은 시간에 굉장히 또 핵심적이고 도움이 되는 말씀을 많이 해주신 것 같고요. 시간 내주셔서 너무 감사드리고 방글라데시 사람 네. 너무 좋아요. 고맙습니다. 감사합니다. 네, 예, 감사합니다. 그러면은 오늘 이렇게 좀 촬영해주신 여러분께 감사드리고요. 또 그 도와주신 시청자 여러분께도 너무 감사드립니다. 자, 그 마무리 인사를 할까요? 네. 자, 어떻게 할까요? 손을 흔들까요? 어떻게 네. 할까요? 예, 네. 예. 자, 다음에 또 만나요.